আসা হলো ঠিকই বলেছেন। আমি জাস্ট একটু আলোচনা করতে চাইছি যে আমরা হঠাৎ এখানে এসে গেলাম কি উদ্দেশ্যে নিয়ে, কোন একটা নিশ্চয়ই তো কোনো কারণ আছে। আমি কলকাতা থেকে এসেছিলাম মহাদেবের ওখানে, ওখান থেকে আপনাদের এখানে চলে আসলাম। সে কারণটা হচ্ছে যে আমাদের জাতি, মেন কারণ হচ্ছে আমাদের জাতি। আমরা কোন জাতি থেকে আসি আর সেই জাতিতে আমাদের সেই জাতি থেকে আসার ফলে আমাদের সমাজে কতটা সম্মান, কতটা সমাজের গ্রহণযোগ্যতা আমাদের আছে অন্য সমাজের কাছে, এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে জাস্ট একটু আলোচনা। আপনারা আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন, আমরা আরো কোথায় কোথায় কি সমস্যা হচ্ছে, যেহেতু আপনারা আপনাদেরও আত্মীয় স্বজন বিভিন্ন জায়গায় আছে এবং আমরা কলকাতা থেকে পশ্চিমবঙ্গের আরো বিভিন্ন জায়গায় এই আমাদের সমাজ নিয়ে, জাতি নিয়ে, আমাদের ইতিহাস নিয়ে ঘুরে বেড়ানোর সোর্সে এই কাজে সবার থেকে কিছু কিছু শোনার ফলে যে অভিজ্ঞতাটা এসেছে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। প্রথমত, সন্ত শিরোমণি গুরু রবিদাসজির চরণ কমলে আমি কোটি কোটি প্রণাম। ভারতের সংবিধান নির্মাতা বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, তার চরণ কমলে আমার লাখ লাখ প্রণাম। আর সর্বোপরি আপনারা যারা এই পাড়ার গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, মায়েরা, দাদারা, ভাইয়েরা, বোনেরা আছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সামান্য কিছু আমার কথা আর আপনাদের কথা আলোচনার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে এই যে সন্ত শিরোমণি গুরু রবিদাসজি, উনি কে ছিলেন? এই যে বাবা সাহেব, ওনাকে আমরা স্মরণ করছি, ডক্টর বি.আর. আম্বেদকর, উনি কে ছিলেন? সংক্ষেপে যদি বলতে হয়, বাবা সাহেব ছিলেন ভারতবর্ষ, আমাদের যে দেশ, এই দেশ পরিচালিত হচ্ছে যে আইন কানুন, নিয়ম শৃঙ্খলা, সেটা দিয়েই তো সারা পৃথিবীর কোনো না কোনো গভর্নমেন্ট শাসন ব্যবস্থা চলায়। ভারত হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক দেশ, যে দেশে মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচন করে এবং সেই ভোটের মাধ্যমে সরকার পরিচালিত হয়। মানুষ নিজেদের কাজগুলো নিজেরা করেই নেয় প্রতিনিধিদের মাধ্যমে, এবং দেশে আইন শৃঙ্খলা কিভাবে কি চলবে না চলবে সেই জিনিসটা যে সংবিধান বইতে লেখা আছে, সেই সংবিধানটা লিখেছিল বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি ছিলেন পৃথিবীর মধ্যে যদি বর্তমানে সবথেকে বেশি শিক্ষিত মানুষ গোনা হয়, সেরকম প্রথম 7 জন মানুষের মধ্যে উনি অন্যতম একজন, এবং তিনি হলেন আমাদের চামার মুচি জাতির সন্তান। এটা হচ্ছে একটা বিষয়। এখন গুরু রবিদাস কে ছিল, এর নামটা আমরা শুনিনি, গুরু রবিদাস নাম শুনিনি, কিন্তু অনেকে আমরা রুইদাসের নাম শুনেছি। শুনেছেন রুইদাসের নাম? অনেকের নামের সঙ্গে লেখে না রুইদাস। আবার অনেকে বলে ভক্ত রুহিদাস। কীর্তনের পালা কীর্তন হয় না, অনেকে শুনে থাকবেন, স্বর্গে ঘন্টা বাজতো গ্রাসে গ্রাসে, তাই না? কৃষ্ণ ভক্ত, যার অন্য গ্রহণে স্বর্গে ঘন্টা বাজতো, তারপরে সে পাপ মুক্তি হয়েছিল, এরকম একটা কাহিনী আছে। আবার অনেকে শুনে থাকবেন মুচিরাম দাস এই নামটা। যারা বয়স্ক ব্যক্তি, বাড়িতে মা বাবা বা ঠাকুমা ঠাকুরদা যে যদি কেউ থেকে থাকে, অনেকে এই কাহিনী জানে যে ভক্ত মুচিরাম দাসের কাহিনী। কিন্তু সেই মুচিরাম দাস তারই ভালো নাম। আমরা কেউ কারোর নাম কালু, কারোর নাম রামু, কারোর নাম শ্যামু, এরকম ডাকি। এক একটা মানুষ এক এক রকম ভাবে নিজেদের প্রিয়জনদের ডাকে। ঠিক সেরকম ভারত উপমহাদেশ যেটা একটা বিশাল বড় দেশ, এবং এই অঞ্চলের এক এক দিকে এক এক ধরনের ভাষায় মানুষ কথা বলে। কেউ তামিল, তেলেগু, ওড়িয়া, মালায়ালাম, কানাড়ি, হিন্দি, বিভিন্ন ভাষায় কথা বলে। ফলে এক এক দিকে মানুষের ভাষার কারণে নামের কিছু কিছু পরিবর্তন হয়ে গেছে। ওনার আসল নাম রবিদাস হলেও কেউ কেউ আমাদের বাংলার এদিকে ডাকে রুইদাস, আবার কেউ ডাকে রুহিদাস, আবার কেউ ডাকছে রামদাস, কেউ ডাকছে ঋষিদাস, কেউ ডাকছে রায়দাস, আবার কেউ ডাকছে খৈদাস। এরকম বিভিন্ন নাম উচ্চারণের ভেদে
ওনার নাম পরিবর্তন হয়ে গেছে। তার মানে এনার এত পরিচিতি ছিল, মানুষ ওনাকে এত শ্রদ্ধা করত, ভক্তি করত, এবং আমাদের কুলের, আমাদের যে সমাজ, আমাদের জাতির কুলের প্রধান গুরু হচ্ছে উনি। মানে ওনাকে বলা হয় আমাদের কুলগুরু। বলে না গুরু ধরতে হয়, আমাদের বাড়িতে গুরুকে ডেকে নিয়ে আসা হয়, দীক্ষা নেওয়া হয়। সেই দীক্ষা গুরু টুরু যদি কোনো কিছু থেকে থাকে, আমাদের কুলের গুরু হচ্ছে উনি, সেই মুচিরাম দাস। তার ডাক নাম হলেও ভালো নাম হচ্ছে রবি দাস। এখন তিনি কি এমন কাজ করে গেছিলেন, কি এমন ইতিহাস তিনি ঘটিয়ে গেছিলেন, যার জন্য আমরা তাকে এখনো মনে রাখছি। হয়তো ভুলে গেলেও আমরা রুই দাস নামটা ভুলিনি, মুচিরাম দাস নামটা ভুলিনি। তো সেই জিনিসটা আমরা মনে রাখছি, তার কারণটা কি? কারণটা দেখুন, ভক্ত মীরাবাইয়ের কাহিনী আমরা অনেকে শুনেছি। কৃষ্ণ ভক্ত মীরা, সারা ভারতবর্ষ জুড়ে কৃষ্ণ ভক্ত মীরার নাম আছে, কিন্তু সেই মীরাবাইয়ের গুরু ছিল গুরু রবিদাস বা মুচিরাম দাস, সেটা আমরা জানি না। তাহলে যে শিষ্য, তার যে গুরু ছিল তাকে চাপা দিয়ে রাখা হয়েছে, কারণ তিনি জুতোর কাজ করতো, জুতো সেলাই করতো, জুতো তৈরি করতো, এবং এই মুচি জাতির লোক বলে তার কাছে সেই সময়ে 52 জন রাজা রানী তাকে গুরু বলে রাজ দরবারে রাজগুরু সম্মানে অধিষ্ঠিত করেছিল। 52 জন রাজা মানে একটা দেশের একজন রাজা হয়, তাহলে 52টা দেশের রাজা গুরু রবিদাসকে তাদের রাজগুরু হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। সে একজন ছিল চামার বা মুচি জাতির মানুষ। এবার দেখুন, আমি কথায় কথায় বলছি চামার জাতি, মুচি জাতি বলছি না। মুচিটা বলতে কেমন একটা লাগে, আর শোনার পরে দেখবেন গা হাত পা যেন শিউরে ওঠার মতন হয়, বুকের মধ্যে একটু ভয় ভয় লাগে, তাই না? আর দাদা কলকাতা থেকে এসছে, এখানে এসে মুচি মুচি করছে কেন? একটা দাস টাস বললে তো ভালো হতো। আমরা এই শব্দটা শুনতেই চাই না। এত ভালো ভালো কথা শুনবো ভাবলাম, আশা করে আসলাম, আর এই মুচি শব্দটাকে বলছে। লোকে যদি সবাই ভুলে যেত, আমরা মনে করি আমাদের হয় সব থেকে ভালো হয়, কারণ এই শব্দটাই তো আমাদের ঘৃণার জায়গা। আমরা কোনো জায়গায় কেউ যদি জিজ্ঞাসা করে, হঠাৎ করে জিজ্ঞাসা করে তোর নাম কি, ও বললাম আমার নাম শ্যাম। পাশ থেকে একজন জিজ্ঞাসা করবে, বা সেই লোকই জিজ্ঞাসা করবে শ্যাম কি, আপনি বললেন শ্যাম দাস। এইবারে দাস শোনার পরে সে লোক আবার জিজ্ঞাসা করবে কি দাস তোমরা। তার মানে ও শুনতে চাইছে তোমরা মুচি না অন্য কোনো সূচি। যদি তুমি মুচি হও, তাহলে তুমি যত বড় শিক্ষিত হও, যত টাকা পয়সার মালিক হও না কেন, যত গাড়ি বাড়ি ধন সম্পদ থাক না কেন, তার চোখে তোমার নজর, তোমার সম্মান একদম নিচে, পায়ের তলায়, তোমার গ্রহণযোগ্যতা নেই। আর তুমি যদি সূচি হও, মানে সূচি দাস, টিক্কাওয়ালা দাস যদি তুমি হও, তাহলে তুমি তোমার পেটে কিছু থাক আর না থাক, পায়ে জুতো থাক আর না থাক, তোমার পায়ের ধুলো তখন সব জায়গায় গ্রহণযোগ্য। এটাই তো সমাজের স্থিতি, তাই তো নাকি? এই যে আমি আজকে শুনছিলাম, এই অঞ্চলের আশেপাশে আমাদের দাসেদেরকে বিভিন্ন মন্দিরে উঠতে দেওয়া হয়নি, সমস্ত বাড়িতে, অন্য লোকের বাড়িতে ঠিকঠাক জায়গায় ঢুকতে দেওয়া হয় না। খাওয়া ওই বাড়িতে বসে নিমন্ত্রণ করে খাওয়া তো দূরের কথা, অনুষ্ঠান বাড়িতে গেলে অনেক সময় দেখা গেল পাতা টাতা ফেলে দিয়ে আসার ব্যবস্থা করতে হয়, তাই না? তো আমাদের জাতিকে সবাই ঘৃণা করে, ছোট করে থাকে। তাহলে আমাদের কি আছে? আমাদের জাতির গর্ব করার মতো কিছু কি আছে? কিছু নেই আমাদের, যার জন্য আমরা মাথা তুলে বলতে পারি না। আমাদের মানুষ বিভিন্ন জায়গায় নেই, আমরা মনে করি আমরা দুর্বল, আমরা যদি এর বিরুদ্ধে কিছু বলি তাহলে তারা আমাদের উপরে চড়াও হতে পারে, মারধর করতে পারে, সমাজ থেকে আমাদেরকে বহিষ্কার করে দিতে পারে। কিন্তু যদি আমরা এই জিনিসটা একবার জানি যে আমাদের নিজস্ব ইতিহাস কালচার আছে, তাহলে আপনাদের সেলফ কনফিডেন্স, মনের মধ্যে সাহস আস্তে আস্তে বেড়ে আসবে। এই যে মুচি চামার শব্দ থেকে পালাচ্ছি আমরা, শুনতে ভালো লাগে না, কারণ এই শব্দ শুনে যখন ঘৃণা শিকার হই আমরা ভাবি এই শব্দ থেকে পালাই। তাহলে এই মুচি চামারদের কি ইতিহাস আছে? এখন আপনারা মনে করছেন আপনারা কেউ স্কুলে যাননি, পড়াশুনো করেননি, বইতে লেখা নাই, আমরা জানবো কি করে?
আচ্ছা, সাধারণ একটা জিনিস মনে মনে ভাবুন তো, আপনারাই উত্তর দিবেন যে আমরা আজ থেকে মনে করুন 30,000 বছর আগে যখন এই জামা কাপড় এইসব পোশাক টোশাক আবিষ্কার হয়নি, সুতো আবিষ্কার হয়নি, তখন মানুষ কি পড়তো? সাধারণ বুদ্ধি, আপনাদের স্কুলে যাওয়ার দরকার নেই, মানুষ কি পড়তো? জামা কাপড় তো ছিল না, তাহলে এক করতে হবে গাছের পাতা দিয়ে, আর না হলে কোনো গাছের ছাল দিয়ে, এইসব দিয়েই তো সেই বনে মাদারা দেখেনি টিভিতে পাতা ঝুলিয়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এইরকম ছাড়া উপায় ছিল না। তা মানুষ যখন গাছের পাতা গাছের ছাল পরে ঘুরে বেড়াতো, আমাদের কিছু মানুষ, বুদ্ধিমান মানুষ, মেধাবী মানুষ, তারা গবেষণা করলো কি, গাছের পাতা ছাল পড়ার থেকে যদি একটা জঙ্গলে একটা পশু মরে গেছে, সেই মরা পশুর চামড়াটা যদি ভালো করে শুকিয়ে পরতে পারি, তাহলে সেটা অনেক ভালো সুবিধাজনক, তাই তো নাকি? গাছের পাতা পরার থেকে চামড়া দিয়ে একটা পোশাক পরা ভালো তো নাকি? তাহলে আমাদের মানুষগুলো মরা পশুর ছালকে প্রসেসিং করে, দেখেন একটা ছাগল যদি মরে যায়, আজকে ফেলে দিয়ে আসলাম, 2 দিন পরে সে ছাগলটা পচে গন্ধ হয়ে পোকা হয়ে সব নষ্ট হয়ে যায়। কিন্তু সেই মরা ছালটাকে চুন দিতে হবে, নুন দিতে হবে, কোন গাছের ডাল দিতে হবে, কোন গাছের শিকড় দিতে হবে, কিসের পাতা দিতে হবে, সব জলে ভিজিয়ে শুকিয়ে চামড়া প্রসেসিং করার পদ্ধতি আবিষ্কার করেছে। তাহলে এই মানুষগুলো কেউ অবুঝ, বোকা, অশিক্ষিত কেউ বলতে পারবেন? অন্য কোন জাতির লোককে চামড়ার জিনিস বানাতে শিখিয়েছে? তাহলে মুচিরা শিখিয়েছে, চামড়ারা শিখিয়েছে। তাহলে সমস্ত মানুষকে চামড়ার পোশাক পরানো শিখিয়ে, যারা বনে বাজারে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতো, তাদেরকে পোশাক পরা শিখিয়ে সভ্য বানিয়েছে আমাদের জাতি। তাহলে আমরা ওদেরকে, সমস্ত মানুষদেরকে, যারা অসভ্য ছিল, বর্বর ছিল, সেই মানুষগুলোকে পোশাক পরিয়ে সভ্য মানুষ বানিয়েছি। তাহলে আমাদের জাতি নিচু জাত না উঁচু জাত? কি মনে হচ্ছে আপনাদের? ভাবুন, শুধু চামড়া দিয়ে কি পোশাক হয়েছে? আজকে আমি যে জুতোটা পরে আছি, যদি চামড়ার জুতো আবিষ্কার না হতো, আমাদের পূর্বপুরুষরা যদি চামড়ার জুতো আবিষ্কার না করত, তাহলে খালি পায়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াতে হতো। কি মনে হচ্ছে? হতো তো নাকি? সাধারণ বুদ্ধি স্কুলে যাওয়ার দরকার নেই, খালি পায়ে জঙ্গলে গেলে কখনো কাঁটা ফুটবে, কখনো সাপে কামড়াবে, কখনো বিভিন্ন ভাবে ইনফেকশন হবে, পায়ে পোকা টোকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমাদের মানুষ চামড়া দিয়ে জুতো পরানো শেখালো, আর আজকে তারা বুট পরে আমাদেরকে ছোট জাত, নিচু জাত বানিয়ে। মাথায় ব্যাপারটা বোঝা যাচ্ছে কি হচ্ছে? আমাদের মানুষ বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বানালো, ঢাক বাজাচ্ছে, ঢোল বাজাচ্ছে, খোল বাজাচ্ছে, ডুগি তবলা বাজাচ্ছে, তবলা বাজাচ্ছে। তাহলে যাবতীয় চামড়ার যে কোনো সরঞ্জাম গান বাজনার আবিষ্কার করেছে আমাদের মানুষ। একটা ঢাক যখন বানালো, একটা খোল যখন বানালো, দুই দিকে চামড়া লাগিয়ে দিয়ে কি এটা খোল, এটা ঢাক হয়ে গেল? নাকি সেই খোলটাকে, সেই ঢাকটাকে কিরকম ভাবে কোন ছন্দে মারলে সেটা সুন্দর একটা সুরেলা আওয়াজ দেবে, ঢাকের একটা সুর আসবে, তবে তো মানুষের মনে কিনবে সেই শব্দটা, সেটাকেও বানিয়ে দিয়েছে আমাদের মানুষ। তাহলে এরা বুদ্ধিমান, মেধাবী মানুষ ছিল। তাহলে আমাদের মানুষ যখন এত কিছু ছিল, আর চামড়ার সমাজে এত চাহিদা ছিল, তাহলে আমাদের মানুষের টাকা পয়সা, অর্থ সম্পদ ছিল। তাহলে সব যখন আমাদের টাকা পয়সা অর্থ ছিল, সমাজে আমাদের প্রতিষ্ঠা ছিল, সম্মান ছিল, কিছু মানুষ আমাদের থেকে সেই সম্মান প্রতিষ্ঠাকে কেড়ে নিয়ে তাদের কুক্ষিগত করে নিয়েছে, আর আমাদের সমাজ থেকে বার করে দিয়েছে। আজকে আপনারা মন্দিরে, শিব মন্দিরে গাজন গাইতে দিচ্ছে না, আপনাদেরকে মন্দিরে উঠতে দিচ্ছে না। ধরুন শিব মন্দির, এই যে ঘটনাটা ঘটলো কোথায় যেন, বিদগ্রামে,
শিব মন্দির। আচ্ছা ভাবুন তো, বাবা ভোলানাথ কি পরে থাকে? তার পরনের অঙ্গে পোশাকটা কি থাকে? বাঘের ছাল। তাহলে বাবা ভোলানাথ যদি বাঘের ছাল পরে থাকে, যে ছালটা বাবা ভোলানাথ পরছে সেটা হয় বাবা ভোলানাথ নিজে বানিয়ে নিয়েছে, না হলে আমাদের মুচিজাতিরকেও বানিয়ে দিয়েছে। আমি মনে করছি মুচিজাতিরকেও বানায়নি, বাবা ভোলানাথ নিজেই চামড়াটাকে বানিয়েছে। তাহলে যে চামড়ার কাজ করে সে মুচি তো। তাহলে বাবা ভোলানাথ একজন মুচি, কি বলে মনে হচ্ছে? তাহলে বাবা ভোলানাথ আমাদেরই তো অংশ, আমাদেরই তো দেবতা। আমাদের উঠতে দিচ্ছে না। এখন উঠতে দেবে না কেন? দেশ স্বাধীন হয়েছে, দেশের সংবিধান আছে, প্রশাসন আমাদের সঙ্গে আছে, সকলের সহযোগিতায় আমরা সব জায়গায় উঠব এবং নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করব। এই হচ্ছে মেন আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য। এখন তার জন্য আমাদের করতে হবে কি? তার বাণী চাঙ্গা তো কাঠতি মে গঙ্গা। চলে যাক।